গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অধ্যায় 3 তে আছে সেটা আজকে আমরা জানবো। প্রথমে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য পড়ার আগে বৃত্ত সম্বন্ধে ধারণা নিব। বৃত্ত কাকে বলে? একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব অবলম্বন করে কোনো একটা গতিশীল বিন্দুর সঞ্চার পথকে। দেখো, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব অবলম্বন করে, তাহলে আমরা লিখব কি? বৃত্ত কাকে বলে যদি আমাদের জানতে হয়, পরীক্ষায় পড়ে না কিন্তু তোমাদের জেনে রাখাটা দরকার। একটি একটি নির্দিষ্ট 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 বলতে এই যে এইখানে যে বিন্দুটা আছে এটা একটা নির্দিষ্ট বিন্দু। নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব সমান দূরত্ব সমান দূরত্ব মানে এখান থেকে এই দূরত্বটাও যা হবে এই দূরত্বটাও তাই হবে। সমান দূরত্ব বোঝায় রেখে কোনো গতিশীল বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলে। তাহলে আমরা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে কোনো গতিশীল বিন্দুর সঞ্চার পথকে আমরা কি বলছি? বৃত্ত বলছি। দেখো তোমরা এখানে একটা নির্দিষ্ট বিন্দু আছে, নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটা গতিশীল বিন্দু যদি এইভাবে এর উপর দিয়ে ছুটে, তাহলে যেটা গঠিত হচ্ছে সেটাই হলো আমাদের বৃত্ত। ঠিক এইখানেও নির্দিষ্ট বিন্দু, এটা তার গতিশীল একটা বিন্দু। কোনো একটা বিন্দু যখন আমি এই কলমটা বসাচ্ছি তখন একটা কি উৎপন্ন হচ্ছে? বিন্দু। সে যখন ছুটছে এইভাবে ছুটছে, তাহলে গতিশীল বিন্দু সঞ্চার পথ মানে যে পথে যাচ্ছে তাকে আমরা কি বললাম? বৃত্ত বললাম। আজকে আমরা জানবো বৃত্তের অংশগুলো। তোমাদের যেগুলো লাগবে, বৃত্তের বহু অংশ আছে, যে অংশগুলো লাগবে সেগুলো সম্বন্ধে জানবো। বৃত্তের বিভিন্ন অংশ, বৃত্তের বিভিন্ন অংশ, বিভিন্ন অংশ। 1 নম্বরে কি পাচ্ছি? বৃত্তের কেন্দ্র। যে নির্দিষ্ট বিন্দুটা আছে সেটাই বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র। 2 নাম্বার, বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ। তারপরে বৃত্তের ব্যাস। আসবো কি রকম হয়? বৃত্তের ব্যাস। 4 নাম্বার, বৃত্তের জ্যা। কি? বৃত্তের 5 নাম্বার, 4টা হলো। 5 নাম্বার, তাহলে কি কি দেখলাম? বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস, বৃত্তের জ্যা। তারপরে আসছে বৃত্তাংশ। বৃত্তাংশ। তারপর বৃত্তকলা। বৃত্তকলা। 7 নাম্বার, বৃত্তকলার পর আসছে বৃত্তচাপ। বৃত্তচাপ।
চাপ। তারপর বৃত্তচাপ। এবার বৃত্তকলা বৃত্তচাপের আবার ভাগ করা যায়। মোটামুটি এইগুলো জানলেই তোমাদের ক্লাস 10 এ সমস্ত সমস্যার সম্বন্ধে তোমাদের ধারণা পাবে। একটা একটা করে আসি। বৃত্তের কেন্দ্র কি? বৃত্তের কেন্দ্রটা কি জিনিস? দেখো, আমরা প্রথম কি জানবো? বৃত্তের কেন্দ্র। আমরা যখন বৃত্ত অঙ্কন করি তখন বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দু থাকে। বৃত্তের কেন্দ্র বলতে গেলে বৃত্ত আঁকার সময় একটা নির্দিষ্ট কি করি? বিন্দু ঠিক করে নিই। দেখো, এই নির্দিষ্ট বিন্দু ঠিক করে নিলাম, এটাই হয়ে যাবে বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্রের যদি আমরা মোটামুটি একটা সংজ্ঞা লিখি, বৃত্তের কেন্দ্র, তার সংজ্ঞাটা কিরকম হয়? যে নির্দিষ্ট বিন্দু থেকে গতিশীল বিন্দু সর্বদা সমান দূরত্ব বজায় রাখে। যে নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে গতিশীল বিন্দুটি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে। সেই নির্দিষ্ট বিন্দুকে, এই যে বিন্দুটা, সেই নির্দিষ্ট বিন্দুকে বিন্দুকে কেন্দ্র বলে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে আমরা বৃত্ত আঁকার সময় দেখবে কম্পাসের কাঁটাটা আমরা যেখানে বসাই সেটাই হলো বৃত্তের কেন্দ্র, এই জায়গাটা। আর ছবিতে এটাই হলো বৃত্তের কেন্দ্র। এবার কি আসছে? কোন বৃত্তের কেন্দ্র কটা থাকতে পারে? কোন বৃত্তের কেন্দ্র কটা থাকতে পারে? একটি মাত্র কেন্দ্র থাকে। কোন বৃত্তের একটি মাত্র কেন্দ্র থাকে। আমরা এখানে কি জানলাম? বৃত্তের কেন্দ্র জানলাম। বৃত্তের ব্যাসার্ধ, এটা 1 নাম্বার ছিল। বৃত্তের ব্যাসার্ধটা কি? দেখো, 2 নম্বর বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা কোন অংশটাকে বলা হচ্ছে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। আগে আমরা জানি পরিধিটা কি? এই যে গতিশীল বিন্দুটা ছুটেছে যে পথটা অবলম্বন করে ওই পথটাই হলো তার পরিধি। তাহলে বৃত্তের পরিধি কোনটা? এটা যদি বৃত্ত হয় তাহলে এইখানে গতিশীল বিন্দুটা ছুটে গেছে কলমটার সাথে সাথে, দেখো কলমটার সাথে সাথে যেমন একটা বিন্দু ছুটে যাচ্ছে, এই বিন্দুটা যে ছুটছে এই পথটাই হবে তার পরিধি। ঠিক এখানে যেমন গোল করা হয়েছে যে অংশটা সেটাই হচ্ছে তার পরিধি। বা আমরা যখন একটা কোনো বালা পড়ি, সেই বালাটা বরাবরই হলো বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কাকে বলবো? কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি বৃত্তের ব্যাসার্ধ বলে। বৃত্তের ব্যাসার্ধ
বলে। দেখো তো বৃত্তের ব্যাসার্ধ কতগুলো হতে পারে? এরকম আমরা অসংখ্য রেখা টানতে পারি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমরা অসংখ্য রেখা টানতে পারি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত থাকতে পারে? অসংখ্য থাকতে পারে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ অসংখ্য হয়। বৃত্তের ব্যাসার্ধ অসংখ্য হয়। আমরা এই জিনিসটা জানতে পারলাম। তাহলে বৃত্তের কেন্দ্র আর বৃত্তের ব্যাসার্ধ আমরা জানলাম। এবার জানবো বৃত্তের জ্যা। বৃত্তের জ্যা কোনটা? দেখো বৃত্তের জ্যা, আগে একটা আমরা বৃত্ত এঁকে নিই। এখানে যদি আমরা একটা বৃত্তকে এঁকে নিয়ে থাকি, তাহলে জ্যা পরিধির উপর যে কোনো দুটো বিন্দুর সংযোগ সরলরেখা। এরকম হতে পারে, এখানে হতে পারে, পরিধির উপর যে কোনো দুটো বিন্দুর সংযোগ সরলরেখা। বৃত্তের জ্যায়ের সঙ্গে কি দেবো? পরিধির উপর যে কোনো দুটো বিন্দুর সংযোগ সরলরেখাকে বৃত্তের জ্যা বলে। পরিধির উপর যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখা, বিন্দুর সংযোগ সরলরেখা কি বৃত্তের জ্যা বলে। তাহলে পরিধির উপর যে কোনো দুটো বিন্দুর সংযোগ সরলরেখাকে আমরা বৃত্তটার কি বলবো? জ্যা বলবো। এবার আমরা জানবো বৃত্তের ব্যাস। তাহলে এবার জানবো কি? বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস কি বলা হবে? কেন্দ্রবিন্দুগামী জ্যাকে বৃত্তের ব্যাস বলে। তাহলে এরকম পরিধির উপর আমরা যে কোনো দুটো বিন্দুর সংযোগ সরলরেখা টানতে পারছি। এখানে যদি কেন্দ্র থাকে, কেন্দ্রের উপর দিয়ে যে জ্যাগুলো যাবে সেগুলোকেই আমরা বৃত্তের ব্যাস বলবো। তাহলে কেন্দ্রের উপর দিয়ে যে জ্যাগুলো যাবে তাকে আমরা কি বলবো? ব্যাস বলবো। তাহলে কেন্দ্র বিন্দু গামী জ্যা কে ওই বৃত্তের ব্যাস বলে। দেখো তো তোমরা, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে আমরা কি বলেছিলাম? ব্যাসার্ধ বলেছিলাম। আবার কেন্দ্রগামী জ্যাটাকে আমরা কি বলছি? ব্যাস বলছি। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা জানি সব ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান হবে, কারণ সমান দূরত্ব বজায় রেখে চলছে। তাহলে এখান থেকে এই দূরত্বটা যা, এখান থেকে এই দূরত্বটাও তাই। তাহলে ব্যাস সমান কি দাঁড়াবে? ব্যাস সমান 2 গুণিত ব্যাসার্ধ। ব্যাস সমান 2 গুণিত কি দাঁড়াচ্ছে? ব্যাসার্ধ। এটাকে আমরা ব্যবহার করব বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে। এবার জানবো বৃত্তাংশ। কি জানবো? বৃত্তাংশ। এবার আমরা জানবো বৃত্তাংশ। বৃত্তাংশটা কি জিনিস? বৃত্তের অংশকে বৃত্তাংশ বলবো, তাই তো? সেরকমই একটা ব্যাপার বৃত্তাংশ। দেখো তো কি দাঁড়াচ্ছে? বৃত্তাংশটা কিরকম জিনিস দাঁড়াচ্ছে? কোন বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অংশকে বৃত্তাংশ বলে। কোন বৃত্তের
একটি জ্যা ও চাপ দ্বারা গঠিত অংশকে গঠিত অংশকে অংশকে বৃত্ত বৃত্তাংশ বলে বৃত্তাংশ বলে। আমরা এখানে চাপটা জানিনি, চাপটা কিছুক্ষণ পরে আমরা বলছি। দেখো, যদি আমরা এই যে নিচ্ছি, এখানে একটা বৃত্তাংশ একটা বৃত্ত আছে, তার ক্ষেত্রে এই যে যে অংশটা কাটা আছে ওটা কি হবে? বৃত্তটার জ্যা হবে। বৃত্তটার কি হবে? জ্যা হবে। যদি ছবি আঁকি আমরা, এটা যদি বৃত্ত হয়, কোনো একটা জ্যা বৃত্তকে দুটো অংশে বিভক্ত করছে, ঠিক দুটো অংশে বিভক্ত করেছে। বৃত্তকে কটা অংশে বিভক্ত করছে? ঠিক দেখো, দুটো অংশে বিভক্ত করছে। একটা জ্যা বৃত্তকে কটা অংশে বিভক্ত করছে? দুটো অংশে বিভক্ত করছে। এই অংশ দুটোই হলো বৃত্তাংশ। এই যে জ্যা এবং জ্যা জ্যা এবং বৃত্তচাপ দ্বারা অংশটাই হলো বৃত্তাংশ। জ্যা এবং বৃত্তচাপ দ্বারা গঠিত অংশটাই হলো বৃত্তাংশ। এই অংশটাই হয়ে গেল বৃত্তাংশ। উপরের দিকের অংশটাও কি হবে? বৃত্তাংশ হবে। এটা এবং এটা দ্বারা গঠিত হলো। এখানে কেন্দ্রটা আছে মনে করো। এবার বৃত্তাংশ দুটো ভাগে ভাগ করা হয়। বৃত্তাংশকে দুটো ভাগে ভাগ করি, একটা অধিবৃত্তাংশ, একটা উপবৃত্তাংশ। একটা অধিবৃত্তাংশ অধিবৃত্তাংশ আর একটা উপবৃত্তাংশ। এই বাবা, অধিবৃত্তাংশটা কি হবে? অধিবৃত্তাংশ হলো একটি জ্যা দ্বারা বিভক্ত বড় অংশটা। এই যে বড় অংশটা আছে না, এইটাই হবে তার জ্যা দ্বারা বিভক্ত, জ্যা দ্বারা বিভক্ত বড় অংশটি অধিবৃত্তাংশ। তাহলে আমরা যখনই জ্যা দ্বারা ভাগ করেছিলাম, দেখো তোমরা, এই জ্যা দ্বারা ভাগ করেছি, এই যে বড় অংশটা আসছে এটাই তার অধিবৃত্তাংশ, আর এই যে ছোট অংশটা আসছে এই ছোট অংশটাই কি হবে? উপবৃত্তাংশ। এই ছোট অংশটাই কি হবে? উপবৃত্তাংশ। জ্যা দ্বারা বিভক্ত, জ্যা দ্বারা বিভক্ত ছোট অংশটি উপবৃত্তাংশ। তাহলে আমরা যে এই অংশটা পেয়েছি, এই অংশটা কি হবে? উপবৃত্তাংশ। তাহলে এই অংশটা অধিবৃত্তাংশ, আর এই অংশটা উপবৃত্তাংশ। আশা করি সকলে বুঝতে পারলে। এবার আমরা জানবো বৃত্তকলা কি। দেখো, বৃত্তকলা, আমরা এই জ্যা দ্বারা বিভক্ত অংশকে আমরা কি বললাম? বৃত্তাংশ। এবার আসবো বৃত্তকলা কি। এখানে আমরা জানবো বৃত্তকলাটা কি। যে কোনো বৃত্তের, যে কোনো একটা বৃত্তের, একটা বৃত্ত তার ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ দ্বারা ছিন্ন অংশকেই আমরা কি বলবো? বৃত্তকলা। তাহলে যে কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ
ও বৃত্তচাপ ও বৃত্তচাপ দ্বারা চাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলে। ক্ষেত্রকে বৃত্তকলা বলে। দেখো আমরা যে দেখাচ্ছি ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখো এখানে এটা একটা বৃত্ত, এটা একটা কি বৃত্ত, সেখানে দুটো ব্যাসার্ধ আছে, কি আছে দুটো ব্যাসার্ধ আছে, কি আছে দুটো ব্যাসার্ধ, এখানে দুটো কি আছে ব্যাসার্ধ আছে, ভালো করে দেখো দেখতে পাবে দুটো ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আছে এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ অংশটাকে আমরা কি বলছি বৃত্তকলা, এটাও একটা বৃত্তকলা, এটাও একটা বৃত্তকলা। আসছি বড় অংশটাকে কি বলছি, ছোট অংশটাকে কি বলছি। বৃত্তকলা দুভাগে ভাগ করা হয়, বৃত্তকলাকে কভাগে ভাগ করা হয় দুভাগ, একটা ছোট বৃত্তকলা আর একটা বড় বৃত্তকলা। একটা ছোট বৃত্তকলা, ছোট বৃত্তকলা আর বড় বৃত্তকলা, বৃত্তকলা। এই ছোট বৃত্তকলাটা কি জিনিস, যে ছোট অংশটাকে কি বলছি, যে ছোট অংশটা আছে তাকে ছোট বৃত্তকলা বলবো আর বড় অংশটাকে বড় বৃত্তকলা বলবো। এই ছোট অংশটাকে ছোট বৃত্তকলা বলবো এবং বড় অংশটাকে বড় বৃত্তকলা বলবো, এটাকে ছোট বৃত্তকলা বলবো আর এটাকে বড় বৃত্তকলা বলবো আমরা। দেখো তোমাদের স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসবে, যদি স্যার বৃত্তকলার কি বলে ব্যাসার্ধ দুটো একই সরল রেখায় হয়ে যায় এইভাবে, তখন কি হবে সমান দুটো অংশে ছিন্ন করবে, সমান দুটো বৃত্তকলা হবে, সেই বৃত্তকলাগুলোকে আমরা অর্ধবৃত্ত বলবো। সমান বৃত্তকলা হলে তাদের অর্ধবৃত্ত বলে, তাদের কি বলে অর্ধবৃত্ত বলে, এটা মনে রাখবে। এবার আসবো আমরা বৃত্তচাপ, কিসে আসবো বৃত্তচাপ। দেখো বৃত্তচাপ এই যে আমরা পরিধি পরিধি করছিলাম না, এই পরিধির কিছুটা অংশই হলো বৃত্তচাপ, পরিধি বলছি পরিধির কিছুটা অংশই আমরা কি বলবো এটাকে বৃত্তচাপ বলবো। তাহলে বৃত্তচাপ কিরকম, একটা যদি বৃত্ত অঙ্কন করিস, যাও হাতে করে আঁকছি, বৃত্ত হয়নি ডিমের মতো হয়ে গেছে না, চেষ্টা করছি, কিছুটা শেপ পেয়েছে। এখানে মনে করো নাম দেওয়া আছে এ পি, এই এ পি বি এই অংশটাকে কি বলবো একটা বৃত্তচাপ, আর এ বি এই অংশটাকেও আমরা একটা বৃত্তচাপ বলবো। তাহলে বৃত্তচাপের সংজ্ঞাতে কি বলবো, পরিধির কিছুটা অংশকেই বৃত্তচাপ বলে, পরিধির কিছু অংশকে বৃত্তচাপ বলে। এই বড় অংশটাকে বড় বৃত্তচাপ, বড় অংশকে বড় বৃত্তচাপ, বড় বৃত্তচাপ, আর ছোট অংশটাকে ছোট বৃত্তচাপ, ছোট
অংশকে ছোট বৃত্তচাপ বলে। বৃত্তচাপ বলে। তাহলে আমরা দেখলাম বৃত্তচাপ কি জিনিস। ছোট চাপ বা বড় বৃত্তচাপকে আমরা আরেকটা কি বলতে পারি, এটাকে বলা হয় উপচাপ। এটাকে বলা হয় উপচাপ, আর এরই অপর নাম অধিচাপ। অধিচাপ দুটো নামে ডাকা হয় থাকে। তাহলে আমরা দেখতে পেলাম বৃত্তচাপ কি জিনিস। এবার জানবো এক কেন্দ্রীয় বৃত্ত কি। কি দেখবো? এক কেন্দ্রীয় বৃত্ত। এক কেন্দ্রীয় বৃত্ত। দেখো এক কেন্দ্রীয় বৃত্তটা কি? এক কেন্দ্রীয় বৃত্ত যদি কতকগুলি বৃত্তের একটি মাত্র কেন্দ্র হয় ও ব্যাসার্ধ ভিন্ন হয়, তখন তাদের এক কেন্দ্রীয় বৃত্ত বলে। এক কেন্দ্রীয় বৃত্ত। দেখো তোমরা ছবিতে একটা বৃত্ত আছে, তার ভিতরে একটা বৃত্ত আছে, সবারই যদি কেন্দ্র একটাই হয়ে থাকে, কিন্তু বাবা ব্যাসার্ধ কি দেখো আলাদা আলাদা হচ্ছে। এই রকম বৃত্তকে আমরা এক কেন্দ্রীয় বৃত্ত বলবো। আজকের বৃত্ততে সর্বশেষ সর্বসম বৃত্ত। তাহলে সর্বসম বৃত্ত কাকে বলবো? বলছে নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আলাদা আলাদা কেন্দ্র থাকবে। নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ, নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ কিন্তু আলাদা আলাদা কেন্দ্র থাকবে। কেন্দ্র হয় তাদের সর্বসমবৃত্ত বলে। সর্বসমবৃত্ত বলে। দেখো এটা একটা বৃত্ত, এর যা ব্যাসার্ধের দৈর্ঘ্য, এইরকম একটা বৃত্ত, তারও ব্যাসার্ধের দৈর্ঘ্য। এই সব বৃত্তগুলোকে আমরা সর্বসম বৃত্ত বলি। তোমাদের বৃত্ত সম্বন্ধে যা কিছু ধারণা তোমাদের দশম শ্রেণীতে লাগবে সেগুলো মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করলাম। এর পরের ক্লাসে অনুশীলনী 3.1 থেকে আমরা অঙ্ক করব। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো ও লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের এই ভিডিও। থ্যাংক ইউ।